হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস বায়োলজি ক্লাসেস। আমি তোমাদের সুস্মিতা ম্যাম। আজকে আমাদের পড়ানোর বিষয় হলো স্নায়ুতন্ত্রের প্রকারভেদ আর প্রতিবর্ত ক্রিয়া। পুরো ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি। সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বায়োলজির সমস্ত নোট তোমরা পেয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে নিও। তাহলে আজকে স্নায়ুতন্ত্রের প্রকারভেদটা আমরা শুরু করব। আগের ভিডিওতে কিন্তু স্নায়ুতন্ত্র কি, নিউরন কি, তার গঠন, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তাই এই ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে, আর তার লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে তাও আমি একবার তোমাদেরকে বলে দিই স্নায়ুতন্ত্রটা কি। যে তন্ত্রের মাধ্যমে প্রাণী দেহে পরিবেশ থেকে উদ্দীপনা গৃহীত হয় এবং উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা হয়, তাকেই বলা হয় স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র নিউরন এবং নিউরোগ্লিয়া নিয়ে গঠিত। এই নিউরনই কিন্তু স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। এবার দেখো, স্নায়ুতন্ত্র কিন্তু 3 রকমের হয়: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্রের প্রকারভেদটা কিন্তু আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তোমরা এই ছকটা কিন্তু নোট ডাউন করে নেবে। দেখো, স্নায়ুতন্ত্র 3 রকমের: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র করোটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। তাহলে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কিন্তু করোটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। করোটিক স্নায়ু কিন্তু 12 জোড়া আর সুষুম্না স্নায়ু 31 জোড়া। এখানে কিন্তু শর্ট প্রশ্ন আসে 1 নম্বরে যে আমাদের শরীরে করোটিক স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া আর সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আবার সমবেদী স্নায়ুতন্ত্র ও পরাসমবেদী স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সমবেদী স্নায়ুতন্ত্র ও পরাসমবেদী স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত। তাহলে দেখো, স্নায়ুতন্ত্রের প্রকারভেদে স্নায়ুতন্ত্র হচ্ছে 3 রকমের: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। প্রান্তীয় স্নায়ুতন্ত্র করোটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সমবেদী স্নায়ুতন্ত্র আর পরাসমবেদী স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত। তোমাদের এখানে কিন্তু এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়েই পড়তে হবে।
অর্থাৎ মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড নিয়ে কিন্তু এখানে বিশেষ করে আমাদের জানতে হবে। এখানে যে ছবিটা আমি এঁকেছি এটা কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ছবি, অর্থাৎ মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। এই অংশটা মস্তিষ্ক আর এই লম্বা অংশটা হচ্ছে সুষুম্না কাণ্ড। তাহলে আগে আমি তোমাদেরকে মস্তিষ্ক নিয়ে বলবো, তারপরে সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক কিন্তু আমাদের করটির মধ্যে সুরক্ষিত থাকে। আমাদের মস্তিষ্কটা করটির মধ্যে সুরক্ষিত থাকে এবং মেনিনজেস নামক ত্রিস্তরী পর্দা দ্বারা আবৃত থাকে। ত্রিস্তরী পর্দাটার নাম হচ্ছে মেনিনজেস। এটাও কিন্তু খুব শর্ট প্রশ্নের মধ্যে আসে। মেনিনজেস কি? মেনিনজেস হচ্ছে ত্রিস্তরী পর্দা, যেটা মস্তিষ্ককে আবৃত করে রাখে। ঠিক আছে, এই মেনিনজেসের যে তিনটে স্তর, সেই তিনটে স্তর কি কি? একদম বাইরের দিকে থাকে হচ্ছে ডুরা ম্যাটার, আর একদম ভেতরের দিকে থাকে পিয়া ম্যাটার, আর একদম মাঝখানে থাকে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। এই হচ্ছে তিনটে স্তর, ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটার। এই তিনটে স্তর কিন্তু এই মেনিনজেসের তিনটে স্তর নিয়ে গঠিত, মানে ত্রিস্তরী আবরণ। এইবারে দেখো আমাদের মস্তিষ্ক কি কি কাজ করছে? বুদ্ধি, চিন্তা, স্মৃতি, দর্শন, শ্রবণ, চাপ, তাপ, স্পর্শ, এই যে অনুভূতিগুলি, এইগুলিকে নিয়ন্ত্রণ করছে হচ্ছে আমাদের মস্তিষ্ক। আমাদের মস্তিষ্ক কিন্তু প্রায় 10 কোটি নিউরন এবং তার চেয়েও বেশি কিন্তু নিউরোগ্লিয়া নিয়ে গঠিত। ঠিক আছে, তাহলে দেখো এই যে মস্তিষ্ক, এই মস্তিষ্কের বিভিন্ন অংশগুলি আমরা দেখব। এটা তোমরা সবাই নোট ডাউন করে নিয়েছো, এটা আমি এখন মুছে দিচ্ছি। এইবারে মস্তিষ্কের বিভিন্ন অংশগুলো কি কি? মস্তিষ্ক তিনটি অংশ নিয়ে গঠিত: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর হলো পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ক তিনটি অংশ নিয়ে গঠিত: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক টেলেনসেফালন ও ডায়েনসেফালন নিয়ে গঠিত। অগ্র মস্তিষ্ক টেলেনসেফালন ও ডায়েনসেফালন নিয়ে গঠিত। টেলেনসেফালনটাই হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম কর্টেক্স। আর ডায়েনসেফালন হচ্ছে থ্যালামাস আর হাইপোথ্যালামাস নিয়ে গঠিত। তাহলে অগ্র মস্তিষ্ক কিন্তু টেলেনসেফালন ও ডায়েনসেফালন নিয়ে গঠিত। এই টেলেনসেফালন হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম কর্টেক্স হচ্ছে টেলেনসেফালনই, আর ডায়েনসেফালন হচ্ছে থ্যালামাস আর হাইপোথ্যালামাস নিয়ে গঠিত। আর মধ্য মস্তিষ্কটা খুব ছোট একটা অংশ মস্তিষ্কের মধ্যে, এর কোনো ভাগ নেই সেইভাবে। আর পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক মেটেনসেফালন আর মাইলেনসেফালন নিয়ে গঠিত।
পশ্চাৎ মস্তিষ্ক মেটেনসেফালন ও মাইলেনসেফালন নিয়ে গঠিত। মেটেনসেফালন আবার পানাস আর লঘু মস্তিষ্ক নিয়ে গঠিত। আর মাইলেনসেফালন হচ্ছে সুষুম্না শীর্ষক নিয়ে গঠিত। ওকে, তাহলে পশ্চাৎ মস্তিষ্ক মেটেনসেফালন আর মাইলেনসেফালন নিয়ে গঠিত। মেটেনসেফালন হচ্ছে পানাস আর লঘু মস্তিষ্ক নিয়ে গঠিত, আর মাইলেনসেফালন সুষুম্না শীর্ষক নিয়ে গঠিত। মস্তিষ্কের যে বিভিন্ন অংশ সেটা আমি একটা ছকের মাধ্যমে আমি লিখে দিয়েছি। এই ছকটা তোমরা লিখে নেবে। এই ছকের মাধ্যমে যদি পড়ো তাহলে কিন্তু সহজেই তোমরা মনে রাখতে পারবে। এইবারে দেখো, এই যে মস্তিষ্কের বিভিন্ন অংশ, এইটা ছবির মাধ্যমে, এখানে যে ছবিটা এটা হচ্ছে মস্তিষ্ক, আর এই মস্তিষ্ক থেকে যে লম্বা অংশটা নির্গত হয়েছে সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড। তাহলে এই মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। তাহলে এই মস্তিষ্কের বিভিন্ন অংশটা ছবির মাধ্যমে দেখো। এই যে অগ্র মস্তিষ্ক, মানে এখানে যে গুরু মস্তিষ্ক, থ্যালামাস আর হাইপোথ্যালামাস, গুরু মস্তিষ্ক, থ্যালামাস আর হাইপোথ্যালামাস নিয়ে কিন্তু অগ্র মস্তিষ্কটা গঠিত। আর এই যে দেখছো নীল রঙের ছোট্ট জায়গাটা, নীল রং দিয়ে আমি এখানে ইন্ডিকেট করেছি, সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। আর মধ্য মস্তিষ্কের নিচেই পানাস, সুষুম্না শীর্ষক আর লঘু মস্তিষ্ক নিয়ে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক গঠিত। তাহলে এই যে গুরু মস্তিষ্ক, এটা হচ্ছে অগ্র মস্তিষ্কেরই অংশ, এবং দেখো এটা কিন্তু করটির একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকছে। এই পুরো অংশটাই হচ্ছে গুরু মস্তিষ্ক। এই গুরু মস্তিষ্ক কিন্তু দুটি গোলার্ধে বিভক্ত, ডান গোলার্ধ এবং বাম গোলার্ধ। এই ডান গোলার্ধ আর বাম গোলার্ধ কিন্তু কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে। এই যে অংশটা দেখছো এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম, এই অংশটা হলো কর্পাস ক্যালোসাম। এখানে কিন্তু 1 নম্বরের প্রশ্ন আসে যে কর্পাস ক্যালোসাম কি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তখন বলবে যে গুরু মস্তিষ্ক দুটি গোলার্ধে বিভক্ত, ডান গোলার্ধ এবং বাম গোলার্ধ। এই ডান গোলার্ধ বাম গোলার্ধ যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে তাকেই বলা হয় কর্পাস ক্যালোসাম। এই গুরু মস্তিষ্ক কিন্তু তোমার আমাদের চিন্তা, স্মৃতি, হ্যাঁ, বুদ্ধি, তারপরে প্রভৃতি মানসিক বোধ, তাছাড়া তোমার স্পর্শ, তাপ, চাপ, হ্যাঁ, এইগুলো বিভিন্ন ধরনের স্পর্শবোধগুলোকে নিয়ন্ত্রণ করছে কিন্তু গুরু মস্তিষ্ক। আচ্ছা, এবারে দেখো গুরু মস্তিষ্কের ঠিক নিচে রয়েছে থ্যালামাস। গুরু মস্তিষ্কের ঠিক নিচে থ্যালামাস রয়েছে। এই থ্যালামাস ধূসর বর্ণের ডিম্বাকার একটা অংশ। এই থ্যালামাস কিন্তু গুরু মস্তিষ্কের সিংহদ্বার। এই থ্যালামাসকেই বলা হয় গুরু মস্তিষ্কের সিংহদ্বার। এই থ্যালামাসের কাজ কি? থ্যালামাস কিন্তু রিলে কেন্দ্র হিসাবে কাজ করে। সমস্ত সংবেদী উদ্দীপনা এই থ্যালামাসের মধ্য দিয়েই কিন্তু গুরু মস্তিষ্কে যায়। আর বিভিন্ন ধরনের আবেগজনিত প্রতিক্রিয়া, যেমন ধরো ক্রোধ, পীড়ন, এইগুলো কিন্তু থ্যালামাসের মধ্যেই ঘটে। আর তাছাড়া থ্যালামাস নিদ্রা ও জাগরণ নিয়ন্ত্রণ করে হচ্ছে এই থ্যালামাস। থ্যালামাসের নিচে রয়েছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের কাজ কি? হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা, উদ্বেগ প্রভৃতি আবেগজনিত আবেগগুলোকে নিয়ন্ত্রণ করছে হচ্ছে তোমার এই হাইপোথ্যালামাস। তাছাড়া সমবেদী স্নায়ুতন্ত্র আর পরাসমবেদী স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে এই গুরু মস্তিষ্ক, থ্যালামাস আর হাইপোথ্যালামাস নিয়ে কিন্তু অগ্র মস্তিষ্ক গঠিত। এইবারে দেখো মধ্য মস্তিষ্ক। এই যে মধ্য মস্তিষ্ক হচ্ছে তোমার অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত। এই মধ্য মস্তিষ্কের কাজ কি? মধ্য মস্তিষ্ক দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে। তাছাড়া অক্ষিগোলকের বিচলন নিয়ন্ত্রণ করে হচ্ছে এই মধ্য মস্তিষ্ক। তাহলে এইগুলো সবটাই কিন্তু কাজ খুব ভালো করে তোমাদের পড়তে হবে।
এইবারে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক হচ্ছে পানাস, সুষুম্না শীর্ষক আর লঘু মস্তিষ্ক নিয়ে গঠিত। এই পানাস কোথায় অবস্থিত? পানাস হচ্ছে তোমার মধ্য মস্তিষ্কের নিচে, আর সুষুম্না শীর্ষকে ঠিক ওপরে কিন্তু এই ডিম্বাকার ফোলা অংশটাই হচ্ছে পানাস। এই পানাসের কাজ কি? পানাস কিন্তু মূত্র ত্যাগের সহায়তা করে, আর তাছাড়া শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণে সাহায্য করে হচ্ছে পানাস। তারপরে দেখো এইটা হচ্ছে লঘু মস্তিষ্ক। এই অংশটা হচ্ছে লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক কিন্তু দুটি গোলার্ধে বিভক্ত, আর গোলার্ধ দুটি ভার্মিস নামক স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে। এইখানে ভার্মিস কথাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ভার্মিস কি। তখন তোমরা বলবে লঘু মস্তিষ্ক দুটি গোলার্ধে বিভক্ত, গোলার্ধ দুটি যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে তাকেই বলা হয় ভার্মিস। লঘু মস্তিষ্কের কাজ কি? লঘু মস্তিষ্ক কিন্তু দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্কের কাজ খুবই ইম্পর্টেন্ট, আলাদা করে ছোট প্রশ্নের মধ্যে আসে যে আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? লঘু মস্তিষ্ক। আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে হচ্ছে লঘু মস্তিষ্ক। এইবারে দেখো সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক কিন্তু পানাসের নিচে, আর সুষুম্না কাণ্ডের ঠিক ওপরে অবস্থিত হচ্ছে সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষকের কাজ কি? সুষুম্না শীর্ষক হৃদক্রিয়া ও শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করছে, আর তাছাড়া ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে হচ্ছে এই সুষুম্না শীর্ষক। তাহলে এই হয়ে গেল টোটাল কিন্তু মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং তার কাজগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এইবারে হচ্ছে সুষুম্না কাণ্ড। এই সুষুম্না শীর্ষকের নিচ থেকে লম্বা যে অংশটা বেরিয়েছে এটাই হলো সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড কিন্তু আমাদের সমস্ত সহজাত প্রতিবর্ত ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। সহজাত প্রতিবর্ত ক্রিয়া যেমন ধরো তোমার উজ্জ্বল আলোকে চোখটা হট করে বন্ধ হয়ে যাওয়া, কোনো গরম বস্তুতে যদি হাত লাগে হাতটা আমরা সাথে সাথে ঝটকা মেরে সরিয়ে নেব, এইগুলো হচ্ছে কিন্তু সহজাত প্রতিবর্ত ক্রিয়া। হাঁচি হওয়া, কাশি হওয়া, এইগুলো হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এই সহজাত প্রতিবর্ত ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে সুষুম্না কাণ্ড। তাহলে এই হয়ে গেল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তাহলে তোমরা মস্তিষ্কের বিভিন্ন অংশের নামগুলো ভালো করে পড়বে এবং তোমার তার কাজগুলো ভালো করে তোমাদের এখানে পড়তে হবে। এইবারে আমি প্রতিবর্ত চাপ, প্রতিবর্ত ক্রিয়া এবং প্রতিবর্ত পথ নিয়ে আলোচনা করব। আমাদের যাবতীয় কাজ কিন্তু আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো মস্তিষ্কের অংশগ্রহণ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে নিয়ন্ত্রিত হয় বা ঘটে। একেই বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। যেমন ধরো তুমি অন্যমনস্ক হয়ে যদি কখনো কোনো গরম বস্তুতে হাত দিয়ে ফেলো, তখন তুমি কি করবে? হট করে কিন্তু হাতটা ঝটকা মেরে সরিয়ে নেবে, তারপরে উহ আহ এই আওয়াজগুলো কিন্তু করবে। তাহলে প্রথম ঘটনাটা এই যে ঝটকা মেরে হাতটা সরিয়ে নিলে, এটা কিন্তু মস্তিষ্কের নিয়ন্ত্রণ ছাড়াই ঘটছে। আর দ্বিতীয় কাজটা যেটা উহ আহ আওয়াজ করছো, সেটা কিন্তু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। তাহলে প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা হিসাবে আমরা কি বলবো? প্রাণী দেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকেই বলা হয় কিন্তু প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য কিন্তু আমরা প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা থেকেই লিখতে পারি। তাহলে প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য কি লিখব? প্রতিবর্ত ক্রিয়া অনৈচ্ছিক। অনৈচ্ছিক। প্রতিবর্ত ক্রিয়া প্রথম বৈশিষ্ট্য হলো প্রতিবর্ত ক্রিয়া অনৈচ্ছিক। প্রতিবর্ত ক্রিয়া কিন্তু মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে। মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে। আর 3 নম্বর বৈশিষ্ট্য,
বেশিরভাগ প্রতিবর্ত ক্রিয়া কিন্তু সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে প্রতিবর্ত ক্রিয়ার এই তিনটে বৈশিষ্ট্য: প্রতিবর্ত ক্রিয়া অনৈচ্ছিক, প্রতিবর্ত ক্রিয়া মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে, আর প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রতিবর্ত ক্রিয়ার কিছু উদাহরণ আমি তোমাদের কাছে দিচ্ছি। খালি পায়ে যখন মাটি দিয়ে আমরা হাঁটি, তখন কিন্তু হট করে দেখা যাচ্ছে আমাদের পায়ের মধ্যে কোনো কাঁটা বা পিন ফুটে যাচ্ছে। তখন আমরা কি করব? হট করে কিন্তু পাটাকে আমরা মাটি থেকে উপরে তুলে নেব। এটা কিন্তু একটা প্রতিবর্ত ক্রিয়া। আবার দেখো, উজ্জ্বল আলো যদি আমাদের চোখে এসে পড়ে, তাহলে তখন আমরা কি করি? হট করে কিন্তু চোখটা বুজে ফেলি। তারপরে ধরো গরম বস্তুতে হট করে যদি আমাদের হাতটা লেগে যায়, হাতটা কিন্তু আমরা ঝট করে সরিয়ে নেব। এগুলো সবই কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। তাছাড়া ঘন ঘন চোখের পলক ফেলা, হ্যাঁ, হাঁচি হওয়া, কাশি, তারপরে তোমার বমি হওয়া, হ্যাঁ, মলমূত্র ত্যাগ, এগুলো সবই কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। এখন এই প্রতিবর্ত ক্রিয়াগুলি কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে সাহায্য করে বলো তো? দেখো, এই যে আমরা ঘন ঘন চোখের পলকটা যে ফেলি, তাতে কি হচ্ছে? চোখের যে অশ্রু সেটা কিন্তু সারা চোখে ছড়িয়ে যাচ্ছে, যার ফলে চোখটা কিন্তু আমাদের ভিজে থাকে, সহজ মানে শুকিয়ে যায় না। তাহলে এই চোখ ঘন ঘন যে চোখের পলক ফেলা, এটা কিন্তু আমাদের চোখটাকে ভিজে রাখতে সাহায্য করে, চোখ শুকিয়ে যায় না। তারপরে দেখো, হঠাৎ করে ধরো আমরা খাবার খাচ্ছি, এবার খাবার খেতে খেতে দেখা যাচ্ছে শ্বাসনালীতে একটা খাদ্যকণা আমাদের ঢুকে গেল। তখন কি হয়? দেখবে আমাদের খুবই অস্বস্তি হয়, তাই তো? তাহলে তখন কি হবে? আমাদের কাশি হবে। হ্যাঁ, কাশির ফলে কি হবে? কাশতে কাশতে কিন্তু সেই খাদ্যকণাটা আমাদের শ্বাসনালী থেকে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা রিলিফ পাচ্ছি। ওকে। আবার দেখো, কোনো মানে ধুলো, খুব ঝড় হচ্ছে, তখন দেখা যাচ্ছে ধুলোবালি খুব উড়ে আসলে কি হচ্ছে? চোখের মধ্যে এসে পড়ছে। তখন আমরা কি করছি? সাথে সাথে কিন্তু চোখটাকে বুজে ফেলছি, মানে চোখের পলক ফেলছি। তারপর আবার কোনো ধরো বাইরে থেকে কোনো একটা বিজাতীয় বস্তু আমাদের নাকের মধ্যে ঢুকে গেল, তখনও কিন্তু খুব মানে আমাদের নাক সুরসুর করে, অস্বস্তি হয়, তখন খুব হাঁচি হয়। হাঁচির ফলে কিন্তু সেই নাকের মধ্যে থেকে সেই বিজাতীয় বস্তুটা আমাদের নাক থেকে বেরিয়ে যায়, তখন আমরা কিন্তু আবার রিলিফ পাচ্ছি। তাহলে আবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো বমি হওয়া। এই বমি হওয়াটাও কিন্তু, বমি কখন হচ্ছে? যখন মানে পাকস্থলী থেকে কিন্তু আমাদের দূষিত পদার্থ, অবাঞ্ছিত পদার্থগুলো কিন্তু দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু প্রতিবর্ত ক্রিয়াগুলো আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু সাহায্য করে। ঠিক আছে? এইবারে দেখো, প্রতিবর্ত ক্রিয়া কত রকমের হচ্ছে, প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ। প্রতিবর্ত ক্রিয়া কিন্তু দু রকম। রুশ বিজ্ঞানী আইভান প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়াকে দুটো ভাগে ভাগ করেছে: জন্মগত প্রতিবর্ত ক্রিয়া এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। বিজ্ঞানীর নাম কি? আইভান প্যাভলভ। রুশ বিজ্ঞানী আইভান প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়াকে দুটো ভাগে ভাগ করেছে। কি কি? জন্মগত আর অর্জিত। জন্মগত প্রতিবর্ত ক্রিয়াকে সহজাত প্রতিবর্ত ক্রিয়াও বলা যেতে পারে, আবার শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়াও বলা যেতে পারে। আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়াকে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া বা শর্তাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়াও বলা হয়। জন্মগত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলছে? জন্মগত প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে যে প্রতিবর্ত ক্রিয়া জন্মগত, অর্থাৎ জন্মের সঙ্গে সঙ্গেই
বংশগত সূত্রে পূর্বপুরুষ থেকে লাভ করা হয়, পূর্বপুরুষ থেকে লাভ করা হয়, এবং যেটা শর্তের অধীন নয় তাকেই বলা হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। এই জন্মগত প্রতিবর্ত ক্রিয়া কিন্তু শিক্ষার দ্বারা অর্জিত হয় না বলে এই জন্মগত প্রতিবর্ত ক্রিয়াকে কিন্তু পরিবর্তন করা যায় না। আমরা নিজের ইচ্ছায় বা চেষ্টায় কিন্তু পরিবর্তন করতে পারবো না। এই জন্মগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ হলো, ধরো শিশুর জন্মের পর স্তনপানের যে ইচ্ছেটা, সেটা হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। তাছাড়া তোমার ওই উজ্জ্বল আলোকে চোখ বন্ধ হয়ে যাওয়া, তারপরে গরম বস্তুতে যদি হাত লাগে হাতটা তুলে নেওয়া, হ্যাঁ, হাঁচি কাশি, এইগুলো হচ্ছে সবই জন্মগত বা সহজাত প্রতিবর্ত ক্রিয়া। আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলছে? যে প্রতিবর্ত ক্রিয়া জন্মগত নয়, জন্মের পর শিক্ষার মাধ্যমে আমরা অর্জন করি, অর্থাৎ বারবার অনুশীলনের মাধ্যমে যে প্রতিবর্ত ক্রিয়া অর্জিত হয় তা, এবং যেটা তোমার শর্তের অধীন তাকেই বলা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয় বলে আমরা আমাদের চেষ্টায় বা ইচ্ছায় কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়াকে পরিবর্তন করতে পারি। যেমন ধরো শিশুর কথা বলতে শেখা, শিশুর হাঁটতে শেখা, হ্যাঁ, কিংবা গান গাওয়া, হ্যাঁ, বাদ্যযন্ত্র বাজানো, সাইকেল চালানো, এগুলো সবই কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। তোমাদের আমি একটা পরীক্ষা, বিজ্ঞানী প্যাভলভ একটা পরীক্ষা করেছিলেন, হ্যাঁ, সেই পরীক্ষার দ্বারা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝতে পারবে সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়াটা খুব ভালো করে বুঝতে পারবে প্যাভলভের পরীক্ষা থেকে। প্যাভলভ কি করেছিলেন, একদিন একটা কুকুরকে একটা নির্দিষ্ট সময় প্রত্যেক দিনই খাবার দিতেন। তখন কুকুরটার সেই খাবার দেখে কিন্তু লালাক্ষরণ হতো। তাহলে এই যে খাবার দেখে লালাক্ষরণ হওয়া, এটা কিন্তু সহজাত প্রতিবর্ত ক্রিয়া, সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। তারপর বিজ্ঞানী প্যাভলভ কি করলেন, বেশ কিছুদিন ধরে ওই একই সময় খাবার দিতেন এবং ঘণ্টার ধ্বনি করতেন। এরকম বেশ কিছুদিন করলেন, হ্যাঁ, ঘণ্টার ধ্বনি করতেন এবং সাথে সাথে একই সময় কিন্তু খাবার দিতেন। হ্যাঁ, তারপরে একদিন কি হলো যে প্যাভলভ কি করলেন, তখন খাবার না দিয়ে শুধু ঘণ্টার ধ্বনি করলেন। কুকুরটাকে খাবার দিল না, ঘণ্টার ধ্বনি করলো। তখন উনি কি দেখলেন, সেই ঘণ্টার ধ্বনি শুনেই কিন্তু কুকুরটার লালাক্ষরণ হচ্ছে। তাহলে এটা থেকে কি বোঝা যাচ্ছে যে খাবার কিন্তু নেই, হ্যাঁ, শুধু ঘণ্টার ধ্বনি। ও যে কুকুরটা যে বেশ কিছুদিন ঘণ্টার ধ্বনি শুনেছে আর খাবার দেখেছে, তার জন্য ওর যে একটা অভ্যাস হয়ে গেছে, সেই খাবার না দিলেও কিন্তু সেই ঘণ্টার ধ্বনি শুনে ওর কিন্তু সেই লালাক্ষরণ হচ্ছে। তাহলে এই যে ঘণ্টার ধ্বনি শুনে লালাক্ষরণ হওয়া, এটা কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে প্যাভলভের এই পরীক্ষা থেকে কিন্তু খুব ভালো করে বোঝা যায় সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। আচ্ছা, এইবারে দেখো প্রতিবর্ত পথ। প্রতিবর্ত পথটা কাকে বলছে? প্রতিবর্ত পথ হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু স্পন্দন যে পথে আবর্তিত হয় তাকেই বলা হচ্ছে প্রতিবর্ত পথ। এই যে আমি এখানে যে ছবিটা এঁকেছি, এটা হচ্ছে প্রতিবর্ত পথেরই একটা ছবি, ঠিক আছে? মানে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ু স্পন্দন যে পথে আবর্তিত হচ্ছে তাকেই বলা হচ্ছে প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক। এই যে প্রতিবর্ত পথের ছবি, এটার মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তার আগে প্রতিবর্ত পথের উপাদানগুলো কি কি? প্রতিবর্ত পথের উপাদানগুলি হচ্ছে গ্রাহক, সংজ্ঞাবহ নিউরন,
স্নায়ু কেন্দ্র, আজ্ঞাবহ নিউরন, কারক। এইগুলো হচ্ছে প্রতিবর্ত পথের উপাদান। এই যে এখানে ছবিতে দেখো গ্রাহক, এটা হচ্ছে গ্রাহক। এই গ্রাহক কিন্তু বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে। গ্রাহক বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে সেই উদ্দীপনা, এই যে এটা হচ্ছে সংজ্ঞাবহ নিউরন, এই গ্রাহক যে উদ্দীপনাটা গ্রহণ করলো সেই উদ্দীপনা এই সংজ্ঞাবহ নিউরনের মধ্য দিয়ে চলে যায় স্নায়ু কেন্দ্রে। এইটা হলো স্নায়ু কেন্দ্র। এই স্নায়ু কেন্দ্রে এই সংজ্ঞাবহ উদ্দীপনা আজ্ঞাবহ উদ্দীপনায় রূপান্তরিত হয়। তারপর সেই উদ্দীপনা, এটা হচ্ছে আজ্ঞাবহ নিউরন, সেই উদ্দীপনা আজ্ঞাবহ নিউরনের মধ্য দিয়ে চলে যায় কারকে। কারক হচ্ছে তোমার দেহস্থ পেশি বা গ্রন্থি। তখন এই কারক যে উদ্দীপনা, এখানে উদ্দীপনা যে কারকে চলে আসলো, তারপরে এই কারক কিন্তু উদ্দীপিত হচ্ছে। উদ্দীপিত হয়ে তখন কিন্তু আমরা উত্তেজনায় সাড়া দিই। তাহলে এই হয়ে গেল কিন্তু প্রতিবর্ত পথ। অর্থাৎ গ্রাহক বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করছে, সেই উদ্দীপনা কিন্তু সংজ্ঞাবহ নিউরনের মধ্য দিয়ে চলে আসছে স্নায়ু কেন্দ্রে। এই স্নায়ু কেন্দ্রে কিন্তু সংজ্ঞাবহ উদ্দীপনা আজ্ঞাবহ উদ্দীপনায় রূপান্তরিত হয়ে আজ্ঞাবহ নিউরনের মধ্য দিয়ে চলে যাচ্ছে কারকে। তারপরে সেই কারক ওখানে উদ্দীপিত হচ্ছে এবং তারপরে কিন্তু আমরা সাড়া প্রদান করছি। এটাই হচ্ছে প্রতিবর্ত পথের বিভিন্ন অংশ, আর এইভাবেই কিন্তু প্রতিবর্ত পথটা হয়। এইবারে দেখো প্রতিবর্ত পথের আমি একটা প্রবাহ পথ দেখাবো তোমাদের। এইটাই প্রতিবর্ত পথের প্রবাহ পথ। এটা আমি অ্যারো দিয়ে লিখব। গ্রাহক, সংজ্ঞাবহ নিউরন, স্নায়ু কেন্দ্র, আজ্ঞাবহ নিউরন, কারক। এই প্রতিবর্ত পথটাই আমি এখানে অ্যারো দিয়ে লিখেছি। উদ্দীপনা গ্রাহক দ্বারা গৃহীত হচ্ছে, সেই উদ্দীপনা চলে যাচ্ছে সংজ্ঞাবহ নিউরনে, সংজ্ঞাবহ নিউরনের মধ্য দিয়ে যাচ্ছে স্নায়ু কেন্দ্রে, স্নায়ু কেন্দ্র থেকে চলে আসছে আজ্ঞাবহ নিউরনে, আজ্ঞাবহ নিউরনের মধ্য দিয়ে চলে যাচ্ছে কারকে, এখানে গিয়ে কারক উদ্দীপিত হয়ে তখন আমরা সাড়া প্রদান করছি। এটাই হচ্ছে প্রতিবর্ত পথের প্রবাহ পথ। তাহলে এই হয়ে গেল টোটাল প্রতিবর্ত ক্রিয়া আর প্রতিবর্ত পথ। এইগুলি যেগুলো আমি আজকে তোমাদেরকে বলেছি জাস্ট সেইগুলোই তোমরা খুব ভালো করে পড়বে, তাহলে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না এবং সমস্ত কোশ্চেনই তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাক। খুব ভালো করে এটা পড়ে নিও। পরবর্তী যে ভিডিও আনবো সেটা আনবো আমি হচ্ছে তোমাদের চোখের ওপরে। ওকে।